নমস্কার, আমি সঞ্জয় চন্দ্র রায়, সহকারী শিক্ষক গণিত, গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমরা গত ক্লাসে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের কথায় লেখো এবং অঙ্কে লেখো অঙ্কগুলো আমরা সমাধান করেছি। আজকে তোমাদের অনুশীলনী 1.1 থেকে 3 নাম্বার অঙ্ক। নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 6 থেকে অনুশীলনী 1.1 এর 3 নাম্বার অঙ্ক আজকে আমরা সমাধান করব। আমাদের 3 নাম্বার অঙ্কে দেখো, নিচের অঙ্কগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। দেখো, তোমাদের ক থেকে ঝ পর্যন্ত অনেকগুলো অঙ্ক এখানে দেওয়া আছে। আমি তোমাদেরকে ছোট দুইটি ক খ এবং বড় দুইটি অঙ্ক উ ও ঝ তোমাদেরকে সমাধান করে দেব। তোমরা এই চারটি অঙ্ক যদি তোমরা সুন্দর করে বুঝতে পারো তাহলে তোমরা বাকি অঙ্কগুলো করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে আজকে অঙ্কগুলো সমাধান করা যাক। তার আগে একটি কথা তোমাদেরকে এখানে না বললেই নয়, কথাটি মনোযোগ সহকারে শোনো। দেখো, এখানে সার্থক অঙ্ক নামে একটা কথা আছে। সার্থক অঙ্ক নামে একটি কথা আছে। আমরা মূলত জানি অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত এই তিনটি প্রতীক বা চিহ্ন হচ্ছে আমার অঙ্ক। অঙ্ক আবার দুই প্রকার। অঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে সার্থক অঙ্ক আর 2 নম্বর আছে সহকারী অঙ্ক। সহকারী অঙ্ক। তো সার্থক অঙ্ক কোনগুলো? সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। 1 থেকে 9 পর্যন্ত এগুলো হচ্ছে সার্থক অঙ্ক এবং 0 কে সহকারী অঙ্ক বলা হয়। তোমরা মনোযোগ সহকারে আরো একবার আমার কথাটি শোনো। অঙ্ক হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে সার্থক অঙ্ক, দুই হচ্ছে সহকারী অঙ্ক। 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলোকে বলা হয় সার্থক অঙ্ক এবং 0 হচ্ছে আমার সহকারী অঙ্ক। তো এখন দেখো 3 নম্বর অঙ্ক বলছে সার্থক অঙ্কগুলো আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে হবে। তার মানে আমার নিচে যে অঙ্কগুলো আছে, যেখানে সার্থক অঙ্ক আছে, সেই অঙ্কগুলোর আমার স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো চলো স্থানীয় মান নির্ণয় করি। তো আমরা 3 এর ক নাম্বার দিয়ে শুরু করব। 3 এর ক নাম্বার আমার কি আছে? তাহলে 3 এর ক 72 শুধু আছে আমার এখানে দেওয়া 72। তো চলো এই সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করি। তাহলে সমাধান। তাহলে 72 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মান 2 একক। দেখো, এখানে কিন্তু আমার শুধুমাত্র দুইটি অঙ্ক দেওয়া আছে। তাহলে আমার যেহেতু এটা এককের ঘর, তাহলে 2 আমাদের কোন ঘরে আছে? এককের ঘরে আছে। তাহলে এখানে হবে 2 একক বা 2 গুণন 1। এককের ঘর কি? আমাদের মান কত? 1 বা 2 অক্ষে 2। দেখো, তারপরে আমার দশকের ঘরে কি আছে? 7। তাহলে 7 এর স্থানীয় মান 7 দশক। তাহলে 7 আমার কোন ঘরে আছে? দশকের ঘরে আছে বা 7 গুণন 10 বা 7 দশে 70। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। দেখো, এই যে
আমার সার্থক যে অঙ্কগুলো আছে এই সংখ্যাগুলোর আমার স্থানীয় মান নির্ণয় করতে হবে। তো দেখো 2 এর স্থানীয় মান 2 একক অর্থাৎ 2 এককে 2 এবং 7 এর স্থানীয় মান 7 দশক একক দশক, তার মানে কি 7 আমার দশকের ঘরে আছে, তাহলে 7 দশক বা 7 গুণ 10, 7 10 এ 70। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, না বুঝলে আমার অঙ্কগুলো ক্লাসটি একটু টেনে টেনে দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো আমরা এখন স্থানীয় মান নির্ণয় করি। তাহলে সুতরাং 72 সংখ্যাটিতে সার্থক অঙ্কের স্থানীয় মান। তাহলে দেখো এই 72 সংখ্যাটিকে সার্থক অঙ্কের স্থানীয় মান, তাহলে প্রথমে আমাদের কত আছে 70, তাহলে 70 কমা এখানে কত আছে 2, তার মানে কি 70 2। তাহলে দেখো এখানে আমার 7 এর যে ঘরটি আছে তার স্থানীয় মান হচ্ছে 70 এবং 2 এর যে সংখ্যাটি 2 যে সংখ্যাটি আছে তার স্থানীয় মান হচ্ছে 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা খ নাম্বারটি সমাধান করি, আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো খ নাম্বার 3 5 9 সমাধান 3 5 9 সংখ্যাটিতে 9 এর স্থানীয় মান 9 কোন ঘরে আছে এককের ঘরে আছে, তাহলে কি 9 একক বা 9 গুণন 1 বা 9 কে 9। তারপর দেখো আমার 5 কোন ঘরে আছে দশকের ঘরে, তাহলে 5 এর স্থানীয় মান 5 একক বা 5 গুণ দেখো একক দশক 5 দশক, তাহলে আমার 5 আছে কোন ঘরে দশকের ঘরে, তাহলে আমার 10 বা 5 10 এ 50। অবশ্যই তোমরা বুঝতে পারতেছো, ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই অঙ্কগুলো বুঝবে এবং অঙ্কগুলো অনেক সোজা। তো দেখো 3 এর স্থানীয় মান 3 একক দশক শতক, তাহলে 3 শতক বা 3 গুণন শতক মানে কি 100, তাহলে 100 দ্বারা গুণ বা 300। অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। তো চলো আমরা সংখ্যাগুলো স্থানীয় মানগুলো এখন লিখে ফেলি। তাহলে সুতরাং 3 5 9 সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। স্থানীয় মান দেখো, তো আমাদের নিচ থেকে আমরা লিখবো 300 বা 300, কমা তারপরে কত আছে 50 আর কত আছে 9। তাহলে 9 যেহেতু এককের ঘরে আছে তাহলে 9 এর স্থানীয় মান হচ্ছে 9, 50 যেহেতু দশকের ঘরে আছে তাহলে 50 এর স্থানীয় মান হচ্ছে 50 যেহেতু দশকের ঘরে আছে, এবং 3 আছে আমার শতকের ঘরে, তাহলে 3 এর স্থানীয় মান হচ্ছে 300। তো তোমরা অবশ্যই আমার ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো সহজেই বুঝতে পারবে। তো চলো ক খ গ আরো এখানে গ ঘ ঙ চ ছ আরো অনেক অঙ্ক আছে, তোমরা এগুলো
নিজেরাই প্র্যাকটিস করবে, অবশ্যই পারবে। এখন চলো আমরা বড় দুইটি অঙ্ক সমাধান করি, তাহলে তোমাদের কাছে আরো সুন্দরভাবে অঙ্কটি ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা নাম্বার দিয়ে শুরু করব। দেখো অনেক বড় অঙ্ক কিন্তু অনেক সোজা, তোমরা মনোযোগ সহকারে একটু অঙ্কটা দেখো। তাহলে নাম্বারে আছে 1 3 0 0 4 5 0 7 8 সংখ্যাটিতে, তাহলে প্রথমে কি আছে 8, তাহলে 8 এর স্থানীয় মান, তাহলে 8 আবার কোন ঘরে আছে? 8 আবার এককের ঘরে আছে, তাহলে 8 একক, বা 8 এর সাথে কত গুণ 1, বা 8 কে 8। তারপর আমার কত আছে? 7, তাহলে 7, আমি আর এগুলো লিখতেছি না, আমি শুধু সমান সমান দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। দেখো তাহলে 7 এর স্থানীয় মান 7, তাহলে 7 আমার কোন ঘরে আছে? 7 আমার কিন্তু দশকের ঘরে আছে, তাহলে আমার 7 দশক, বা তাহলে 7 এর সাথে কত গুণ হবে? অবশ্যই 10 গুণ হবে, বা 7 10 70, 7 10 70। এখন দেখো আমাদের কিন্তু মনে রাখতে হবে এখানে কিন্তু শূন্য কিন্তু নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না শূন্য? কারণ শূন্য কোনো সার্থক অঙ্ক নয়। আমাদের এখানে অঙ্কে বলেই দিয়েছে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মানগুলো নির্ণয় করতে হবে। তো চলো তাহলে শূন্যকে আমরা স্কিপ করব বা বাদ দেব। তো আমরা এখন 5 এর কোন ঘর আছে সেটা দেখবো। তাহলে দেখো একক দশক শতক, তাহলে এখানে আমরা কমা দিয়ে নেব। অঙ্কপত্র নীতিতে আমরা কমা দিয়ে নিলে আমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তো দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। দেখো তাহলে আমার অঙ্কগুলো তো 5 এর ঘর, তাহলে 5 এর ঘর আমার আছে একক দশক শতক হাজারের ঘরে, তাহলে 5 এর স্থানীয় মান 5000, আমরা লিখবো কি হাজার, বা 5 এর সাথে কত গুণ দেব? তাহলে অবশ্যই 1000 গুণ দেব, যেটা হাজারের ঘরে আছে তাহলে 1000 গুণ দেব, বা তাহলে 5 এর সাথে যদি আমরা 1000 গুণ দেই তাহলে অবশ্যই 5000 হবে। এই আমার হয়ে গেল 5000। তাহলে দেখো 5 গেল, এখন আমার 4 এর, তাহলে 4 এর স্থানীয় মান 4 এর স্থানীয় মান 4। দেখো একক দশক শতক হাজার অযুতের ঘরে আছে, তাহলে 4 আমার কোন ঘরে আছে? অযুতের ঘরে, তাহলে 4 অযুত, বা তাহলে 4 গুণ অযুত, তাহলে তো হাজারের পর আমার অযুতের ঘর, তাহলে আমার একটা শূন্য বেশি হবে, তাহলে একক দশক শতক হাজার অযুত, তার মানে 10000। তার মানে 10000 এর সাথে আমার 4 গুণ দিলে হয় 4 10 40,000। তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝবে। প্রথম যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটু কঠিন মনে হবে, যদি না বুঝতে পারো আমার ক্লাসটি টেনে টেনে দেখবো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে 4 আমার কোন ঘর আছে? অযুত, অযুতের ঘর কত? 10000, তাহলে 10000 এর সাথে যদি আমরা 4 গুণ দিই তাহলে 4 10 40,000। তো চলো আমরা পরে দেখো আবার আমার শূন্য শূন্য আছে, তার মানে শূন্য কিন্তু আমার নেওয়া যাবে না, শূন্য কোনো সার্থক অঙ্ক নয়। তাহলে আমরা 3 এর ঘরে যাব, তাহলে 3 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 3 আমার কোন ঘরে আছে? কোটির ঘরে আছে, তাহলে আমরা লিখব 3 এর স্থানীয় মান 3 কোটি, বা তাহলে আমরা 3 এর সাথে কত গুণ করব? 1 কোটি, তাহলে আমার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, দুঃখিত জায়গা সংক্ষিপ্ত হয়ে গেছে, আমরা স্কিপ করে দেই। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে দেখো 3 এর ঘর আছে আমার কোটির ঘরে, তাহলে আমার 3 কোটি, বা 3 এর সাথে যদি আমরা 1 কোটি গুণ দেই তাহলে 3 কোটি হবে। 3 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 3 কোটি। অবশ্যই তোমরা বুঝতে পারতেছো। তো দেখো পরের ঘর আমার আছে কি 1 এর স্থানীয় মান 1,
একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো কোটির ঘর কিন্তু আমার একটাই। আমরা জানি সংখ্যা পাটন নীতিতে কোটি কিন্তু একটি মাত্র ঘর আছে, তাহলে কোটির ঘরে কিন্তু আমার এখানে দুইটি সংখ্যা আছে, তা আমার 3 কিন্তু অলরেডি কোটির ঘরে চলে গেছে। তাহলে আমরা এখন কি করব? তাহলে এখন নিয়ম হচ্ছে আমরা যেহেতু একক দশক থেকে শুরু করি, তাহলে এখানে কিন্তু আমার হবে কি 10 কোটি। তার মানে এটা কি আমার দশকের ঘর, কোটিতে হচ্ছে একক, এটা হচ্ছে কি দশক। তোমরা আবার ভালো করে বোঝো যে দেখো আমার কোটির কিন্তু একটা ঘর, কোটির কিন্তু একটা ঘর, আমাদের সংখ্যা পাটন নীতিতে কোটির কিন্তু একটা ঘর, কিন্তু আমার এখানে কোটিতে দুইটা সংখ্যা আছে। তাহলে দুইটা সংখ্যা যদি থাকে তাহলে একটা সংখ্যা কিন্তু অলরেডি আমার কোটিতে চলে গেছে। তাহলে পরের সংখ্যাটা কি? তাহলে পরের সংখ্যাটা হচ্ছে কি, এটা যদি একক হয় পরেরটা হবে কি 10, তার মানে কি এটা হচ্ছে কি দশক। তাহলে 1 দশক কোটি। তোমরা অবশ্যই বুঝতে পারছো। তাহলে 1 দশক তার মানে কি, বা 1 এর সাথে 10 কোটি গুণ হবে। কত গুণ হবে? 10 কোটি। তাহলে আমার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে একটা শূন্য আমার বেশি। আমি আবার তোমাদেরকে বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 10 কোটি। তাহলে আমার 1 এর সাথে যদি আমি 10 কোটি গুণ দিই তাহলে আমার 10 কোটি হবে। তাহলে 1 দিয়ে কয়টা শূন্য? 2 4 6 7টা। তাহলে 2 4 6 7। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো চলো স্থানীয় মানগুলো এখন নির্ণয় করে ফেলি। তাহলে সুতরাং 1 3 0 0 4 5 0 7 8 সংখ্যাটিতে সার্থক অঙ্ক গুলোর স্থানীয় মান। তাহলে স্থানীয় মানগুলো আমরা লিখে ফেলি। তো দেখো প্রথমে আমার কত আছে? 10 কোটি। তাহলে আমরা লিখব 10 কোটি। তারপরে আছে আমার 3 কোটি। তাহলে 3 কোটি। তারপরে কমা আছে কত? 3 কোটি পর আছে আমার 40,000। 40,000। তারপরে কত আছে আমার? 5,000। 5,000। তারপরে কত আছে আমার? 70। তারপর আছে 8। দেখো বন্ধুরা কত সোজা, তোমরা যদি একটু মনোযোগ সহকারে অঙ্কটা আমার দেখো কত সুন্দর। দেখো প্রথমে তোমাদের একটু কঠিন মনে হবে, তোমরা নতুন দেখতেছো, কঠিন মনে হলো। তোমরা যদি বাসায় যদি 2-3 বার বা 4-5 বার যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা অঙ্কগুলো সহজেই পারবে। তো চলো আমাদের বড় আরেকটি অঙ্ক আছে, 6 নম্বর অঙ্কটি আমরা ঝটপট করে ফেলি। তো আমরা এই অঙ্কটা এখন মিশিয়ে দেই। দেখো আমাদের 6 নম্বর অঙ্কের সমাধান। তাহলে সংখ্যাটি কত আছে আমার? 1 0 5 7 8 0 9 2 3 0 0 4। অঙ্কটা অনেক বড়, তা আমরা অঙ্ক পত্তন নীতি আগে কমা দিয়ে নেই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, বাকিগুলো সব কোটির ঘরে আছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে বাকিগুলো সব কোটির ঘরে। তাহলে আমরা আস্তে আস্তে অঙ্কগুলো সমাধান করি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। যদি আমার ক্লাসটি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি গণিত কেয়ার একাডেমি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি দিয়ে রাখবে, যে যাতে আমার ক্লাসগুলো দেওয়া মাত্র তোমরা পেয়ে যাও। তো চলো অঙ্কটি সমাধান করি। তাহলে দেখো আমার এই অঙ্কটি এত সংখ্যাটিতে দেখো প্রথমে আমার 4, তাহলে 4 এর স্থানীয় মান, 4 এর স্থানীয় মান। 4 এর স্থানীয় মান কি?
4 4 আমার কোন ঘরে আছে? এককের ঘরে। তাহলে 4 একক বা 4 গুণ 1 বা 4 একে 4, 4 এর সাথে 1 গুণ করলে হয় 4। তারপরে দেখো শূন্য আছে, শূন্য যেহেতু সার্থক অঙ্ক নয় তাহলে আমরা শূন্যকে স্কিপ করব। তাহলে দেখো 3, তাহলে একক দশক শতক 3 আমার আছে হাজারের ঘরে, একক দশক শতক হাজারের ঘরে। তাহলে আমরা লিখব 3 এর স্থানীয় মান 3000, 3000 বা 3 এর সাথে তাহলে কত গুণ দেব? 1000 গুণ দেব। তাহলে 3টা শূন্য, তাহলে 3 এর সাথে যদি আমরা 1000 গুণ দিই তাহলে 3000। অবশ্যই তোমরা বুঝবে, মনোযোগ সহকারে দেখো। তো দেখো আমাদের 2 এর স্থানীয় মান, তাহলে 2 একক দশক শতক হাজার অযুত, তাহলে 2 আছে অযুতের ঘরে। তাহলে দেখো, তাহলে আমরা এখানে 1000 হলে এখানে আমার কত হবে? 10000। তাহলে আমার অযুতের ঘর কত? 2 গুণন 10000 বা 2 এর সাথে যদি 20000 হবে, 2 এর সাথে যদি আমরা 10000 গুণ দেই তাহলে হবে কত? 20000। তো চলো 9, তাহলে 9 এর স্থানীয় মান একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 9 লক্ষ বা 9 এর সাথে তাহলে কি 1 লক্ষ গুণ দিতে হবে। তাহলে আমরা লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 1 লক্ষ। তাহলে 9 এর সাথে যদি আমরা 1 লক্ষ গুণ দেই তাহলে 9 লক্ষ হবে। 9 দিয়ে কয়টা শূন্য? 5টা শূন্য, 1 2 3 4 5। তারপরে দেখো আমাদের কত আছে? শূন্য। তাহলে শূন্য তো আমার সার্থক অঙ্ক নয়, তাহলে আমার সার্থক অঙ্ক কত? 8। তাহলে 8 এর স্থানীয় মান 8 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 8 কোটি। কত? 8 কোটি বা 8 গুণন 1 কোটি। তাহলে আমরা লিখবো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 1 কোটি। তাহলে 1 দিয়ে আমরা কয়টা শূন্য? 2 4 6 7টা শূন্য। তাহলে আমার 8 এর সাথে যদি আমি 1 কোটি গুণ করি তাহলে আমার কত হবে? 8 কোটি। তাহলে 8 দিয়ে 7টা শূন্য, 1 2 3 4 5 6 7। তাহলে আমার এখন দেখো কুটির ঘর তো আমার একটা, কিন্তু আমার কুটির ঘরের পরে অনেক ঘর এখানে আছে। তাহলে এখন আমরা কি করব? তাহলে এখন নিয়ম কি? তাহলে দেখো এটা যদি কুটির একক ঘর হয় তাহলে এটা কত? দশক ঘর। তাহলে 7টা আছে কি? 7 দশক কোটি, 7 দশক কোটি। আমি লিখি, তোমরা বুঝতে পারবে অবশ্যই। তাহলে 7 এর স্থানীয় মান 7 দশক কোটি বা তাহলে সাথে সাথে 10 কোটি গুণ দিতে হবে। কত? 10 কোটি। তাহলে এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একটা শূন্য। তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 10 কোটি। তাহলে 10, তাহলে 10 এর সাথে যদি 7 আমরা গুণ দেই তাহলে 7 10 70 কোটি। তাহলে 2 4 6 7, তাহলে 2 4 6 7টা শূন্য। তারপরে দেখো আমার আছে 7 এর পরে 5 আছে, তাহলে 5 এর স্থানীয় মান 5 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, একক দশক শতক 500 কোটি বা 5 এর সাথে 100 কোটি গুণ, তাহলে 100, 7টা শূন্য, 2 4 6 7 বা তাহলে আমরা গুণ দিলে 500 কোটি, 500 2 4 6 7, তাহলে 500 কোটি। এখন দেখো বাকি আমার কি শূন্য আছে, শূন্য তো সার্থক অঙ্ক না, তাহলে 1, তাহলে 1 এর স্থানীয় মান 1। তাহলে এখান থেকে আমার একক দশক শতক হাজার অযুত, তাহলে 1 অযুত কোটি। অযুত মানে কি? 10 অযুত মানে 10,000 কোটি। কত কোটি? 10,000 কোটি। তাহলে বা 1 এর সাথে আমার গুণ দিতে হবে 10,000 কোটি, মানে 1000 কোটি গুণ দিতে হবে। দেখো একক দশক শতক হাজার অযুত, তাহলে 10,000 কোটি
10,000 কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 100 কোটি আর 10,000 কোটি। এক দিয়ে এক, এক, দুই, তিন, চারটে শূন্য, এক দিয়ে চারটে শূন্য, এক দিয়ে 10,000 কোটি। তাহলে এখানে 10,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 2, 4, 6, 7। 2, 4, 6, 7। তাহলে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমার 10,000 কোটি। বা তাহলে আমরা একের সাথে 10 কটা শূন্য, 2, 4, 6, 8, 10টা শূন্য, 2, 4, 6, 2, 4, 6, 8, 10। তাহলে 10,000 কোটি। তাহলে দেখো, এই সংখ্যাটির স্থানীয় মানগুলো আমরা এখন নিচে লিখে দেব। তাহলে সুতরাং 1, 0, 5, 7, 8, 0, 9, 2, 3, 0, 0, 4 সংখ্যাটিতে সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান। স্থানীয় মান প্রথমে আমার তাহলে কাছে 10,000 কোটি। 10,000 কোটি, একক, দশক, শতক, হাজার, 10,000 কোটি। তাহলে 10,000 কোটি। তারপরে কত আছে আমার? 500 কোটি। 500 কোটি। তারপরে কত আছে আমার? 7 কোটি। 70 কোটি, দুঃখিত, 70 কোটি। তারপরে আছে আমার 8 কোটি। 8 কোটি। 8 কোটির পর আছে আমার 9 লক্ষ। 9 লক্ষ। তারপরে আছে আমার 20,000। 20,000। তারপরে আছে আমার 3,000। 3,000। তারপরে আছে আমার 4। তাহলে দেখো বন্ধুরা, একটু দেখতে অনেক কঠিন মনে হলো, কিন্তু কি অনেক সোজা। তোমরা শুধু ডান দিক থেকে অঙ্ক পদ্ধতি অনুসরণ করে স্থানীয় মানগুলো নির্ণয় করবে এবং যেগুলো সার্থক অঙ্ক আছে শুধু সেগুলো স্থানীয় মান নির্ণয় করবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো, ক্লাসটি একটু টেনে টেনে দেখবে, তাহলে অবশ্যই বুঝবে। তো চলো আমরা তোমাদের অনুসরণে 1.1 4 নম্বর অঙ্কটি সমাধান করি। দেখো, তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্কটি হচ্ছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়। 9 অঙ্কের আমরা সমাধান লিখবো সরাসরি। 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখো। তোমরা আমার গত ক্লাসেও এই বিষয়ে আমি আলোচনা করেছি, অবশ্যই তোমরা দেখেছো। চলো আজকেও 4 নম্বর অঙ্কটি সমাধান করি। 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো, আমরা অঙ্কের বৃহত্তম সংখ্যা তো অবশ্যই জানি। অঙ্কের বৃহত্তম সর্ববৃহৎ সংখ্যাটা হচ্ছে 9, আর এখানে আমরা হচ্ছে 9 অঙ্কের
বৃহত্তম সংখ্যা, তার মানে কি এখানে আমার 9টি 9 লিখতে হবে। তোমরা অবশ্যই আগে থেকেই জানো 2 3 4 5 6 7 8 2 4 6 8 9। তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা লিখে ফেললাম। এখন চলো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখি। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, দেখো আমরা তো জানি যে অঙ্কগুলোর সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি 0, কিন্তু প্রথমে তো আমাদের শূন্য বসা যাবে না, এটা তো তোমরা আগে থেকেই জানো। তাহলে প্রথমে আমাদের কি বসাতে হবে, 1 বসাতে হবে। তাহলে 1 বসার পর আমার বাকি থেকে কয় ঘর, 8 ঘর। তাহলে 8টা শূন্য আমাকে বসাতে হবে। তাহলে 2 4 6 8। তাহলে দেখো আমার 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা লিখে ফেললাম। আশা করি তোমরা অবশ্যই বুঝেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা এখন 5 নাম্বার অঙ্কটি সমাধান করি। তো 5 নাম্বার অঙ্কের সমাধান, 5 নাম্বার অঙ্কটি কি আছে আমার, 5 নাম্বার অঙ্ক আমার দুইটি আছে, ক এবং খ। দেখো একই অঙ্ক একবার মাত্র ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো আমার 5-এর ক নাম্বারটা, 5-এর প্রথম অঙ্কটি তুলি। 5-এর প্রথম অঙ্কটি হচ্ছে 4, 5-এর ক নাম্বার। এখানে লিখি আমরা 5-এর ক নাম্বার সমাধান। দেখো 4, 5, 1, 2, 8, 9, 3 সংখ্যাগুলো একবার ব্যবহার করে, কয় অঙ্কের, 7 অঙ্কের, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো, দেখো বৃহত্তম সংখ্যা আমরা সচরাচর জানি এখানে বৃহত্তম কি 9, তারপরে কত 8, তারপরে এখানে কত আছে 5, তারপরে কত আছে 4, তারপরে কত আছে 3, তারপরে 2, তারপরে 1। তাহলে আমরা এটাও লিখতে পারি, এখানে লিখে আমরা সরাসরি, বা আমরা সরাসরিও কি এখানে লিখে ফেলতে পারি। তাহলে বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 8, 5, 4, 3, 2, 1। তাহলে দেখো আবার দেখো 4, 5, 1, 2, 8, 9, 3 সংখ্যাগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যা কত আছে 1, তার থেকে বড়কে 2, তারপরে বড়কে 3, তারপরে বড়কে 4, তারপরে 5, তারপরে 8, তারপরে 9। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, এটাকে বলে লেস দ্যান, আগে যেটা দিয়েছে এটা হচ্ছে গ্রেটার দ্যান ইংলিশে বলে। তাহলে দেখো ক্ষুদ্রতম সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 8, 9। তাহলে এত সংখ্যাগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো এত, এবং এত সংখ্যাগুলো একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো এত। তাহলে অবশ্যই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের আমার ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের 6 নাম্বার অঙ্কটি সমাধান করি। অনুশীলনী 1.1-এর 6 নাম্বার অঙ্ক নাম্বার সমাধান 6 নং সমাধান। তো 6 নাম্বার দেখো আমাদের 7 অঙ্ক বিশিষ্ট কোনো
বৃহত্তম ও ক্ষুদ্র সংখ্যার প্রথম 7 এবং শেষে 6 আছে, তাহলে দেখো এখানে আমাদের 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে অবশ্যই 6 থাকবে, তাহলে কি আমাদের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা কি নির্ণয় করতে হবে। তা আমরা তো জানি যে আমাদের বৃহত্তম সংখ্যা হচ্ছে কি 9, বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, কিন্তু এখানে আমাদের প্রশ্নে শর্ত দিয়ে দিয়েছে যে প্রথমে কিন্তু অবশ্যই 7 থাকতে হবে এবং শেষে কিন্তু কি থাকবে 6 থাকতে হবে, এবং 7 এবং 6 দিয়ে আমাদের যে বৃহত্তম সংখ্যা 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো চলো অঙ্কটি করলেই তোমরা বুঝতে পারবে। 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয়, কিন্তু প্রশ্ন মতে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যায় প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। তাহলে সুতরাং বৃহত্তম সংখ্যাটি হলো 7, 9, 9, 9। দেখো বৃহত্তম সংখ্যা তো আমার 9 ছিল, কিন্তু আমাদের শর্ত যেহেতু দিয়ে দিছে প্রথমটা 7 থাকবে এবং শেষেরটা 6 থাকবে, তাহলে বাকিগুলো আমার অবশ্যই 9 বসাতে হবে। তাহলে আমার দুইটা সংখ্যা এখানে আছে, তাহলে আমার 5টা কি 9 বসাতে হবে। তাহলে যেহেতু আমাদের কি বলেছে কি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমাদের তৈরি করতে হবে, দুইটা সংখ্যা যেহেতু 7 এবং 6 দেওয়া আছে, তাহলে বাকি যে 5টা সংখ্যা থাকবে সেটা আমার কি মধ্যে কি থাকবে 9 বসবে। তাহলে আমি 5টা 9 এখানে বসাই দিলাম, এখন লাস্টে কি দিলাম 6 দিয়ে দিলাম। তাহলে দেখো আমার 7 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি তৈরি হয়ে গেল। তাহলে এখন আমরা 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা দেখি। আবার 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, কিন্তু প্রশ্ন মতে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে 7 এবং শেষে 6 থাকবে। তাহলে সুতরাং আমাদের কি ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, দেখো প্রথমে কিন্তু অবশ্যই আমার কি থাকবে 7 থাকবে এবং শেষে কিন্তু কি অবশ্যই 6 থাকবে। তাহলে আমার ক্ষুদ্রতম সংখ্যা কি, আমরা জানি অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি 0, তাহলে আমার 5টা এখানে 0 বসাতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5। তাহলে দেখো এটি হচ্ছে আমাদের 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আশা করি তোমরা অবশ্যই অঙ্কটি বুঝেছো। তো চলো কথা না বাড়িয়ে আমরা আজকে তোমাদের বইয়ের 7 নাম্বার এবং অনুশ্রেণী 1.1 এর শেষ অঙ্কটি সমাধান করি।
7 নম্বর অঙ্কটি কি বলছে দেখো, 7 3 4 5 5 এর অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে যে সংখ্যাটি হয় তা কথায় প্রকাশ করো। তাহলে 7 নম্বর অঙ্কটি আমার বলছে 7 3 4 5 5 এর অঙ্কগুলো বিপরীতভাবে সাজালে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। কথায় প্রকাশ কর। খুবই সোজা। বিপরীত বলতে কি বোঝায়? দেখো, আমরা যদি পূর্ব ধরি তাহলে তার বিপরীত কোনটা? পশ্চিম। তাহলে আমার অঙ্কের যদি এটাকে আমি পূর্ব ধরি তাহলে আমার বিপরীত দিক হচ্ছে কি? এটা হচ্ছে পশ্চিম। তার মানে বিপরীত মানে কি? আমার উল্টা দিক থেকে সাজাতে হবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। সহজ ভাষায় তোমাদেরকে বুঝাই দিলাম। দেখো, আমাদের প্রথম যে সংখ্যাটি থাকবে সেটা যাবে শেষে, এবং শেষের যে সংখ্যাগুলো থাকবে তার মানে আমাকে কি ডান দিক থেকে সংখ্যাগুলো আবার বাম দিকে সাজাতে হবে। তো চলো কথা না বলে অঙ্কটি সমাধান করি। সমাধান। দেখো, 7 3 4 5 5 সংখ্যাটিকে বিপরীত ভাবে সাজালে সংখ্যাটি হবে কি হবে? দেখো, 5 5 4 3 7। আমরা অঙ্ক পত্র নীতি অনুসরণ করি, কমা দিই, একক দশক শতক, তারপরে কমা দিই। তাহলে এখন আমাদের এটাকে কি কথায় প্রকাশ করতে হবে? এই সংখ্যাটিকে কথায় প্রকাশ করতে হবে। এত কমা এত 3 এত সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হবে কত হবে? 55,000 437। আশা করি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই ক্লাসটি সমাপ্ত করছি। তোমাদের শুভকামনা জানিয়ে গণিত কেয়ার একাডেমিকের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থেকো। ধন্যবাদ।